নির্বাচন হবে কিনা, তারা মনে করছে পাতা নির্বাচন হবে। আপনি কি দেখছেন আসলে কি নির্বাচন নিয়ে হওয়া নিয়ে শঙ্কা দেখছেন তারা, নাকি সুষ্ঠু নির্বাচন নিয়ে শঙ্কা দেখছেন? আপনি কি দেখছেন? ধন্যবাদ জয়নুল। শুনেন, বিষয় হচ্ছে কি যে প্রশ্ন করছেন বিধায় আমাকে উত্তর দিতে হচ্ছে, বা এখানে ডেকেছেন বিধায় কথা বলতে হচ্ছে। আমি ফ্রম দ্য বিগিনিং একেবারে এই নির্বাচনটাকে নির্বাচন মনে করি না। লেভেল প্লেইং ফিল্ড তো দূরের কথা, নির্বাচনের কোনো সংজ্ঞাতেই এটি পড়ে না। যেমন সংজ্ঞায় পড়েনি 2014, 2018, 2024 নির্বাচন। আমি একটু আশরাফ ভাইয়ের কাছ থেকে একটা ছোট্ট প্রশ্ন উত্তর আমি নিজে নিয়ে এসে, আপনি তো প্রশ্ন করছেন, আমি একটু প্রশ্ন করি। আপনি বলছেন যে ফ্যাসিস্ট প্রশাসন এখন, হ্যাঁ, লেভেল প্লেইং ফ্যাসিস্ট প্রশাসন ঘাপটি মেরে বসে আছে বলছে। ফ্যাসিস্ট তো প্রশাসন বলি নাই, বলছি আগের আমলে ফ্যাসিস্টদের যে সরকার ছিল, হাসিনা সরকার, তার লালিত পালিত তাদের সত্যসাচার ছিল, তারা এখন এই প্রশাসনের বিভিন্ন জায়গায় বসে। হয় তাহলে আপনি 16-17 মাসে কি করলেন? না কি করবে, বিপ্লবী চেতনা কোথায় গেল? এত মানুষকে যে পরিবর্তন করা হলো, স্যাক করা হলো, বাদ দেওয়া হলো, রদ বদল করা হলো, তাহলে এই 17 মাসে এগুলো কি হলো? না কি হলো, 17 মাসে তো 8-9 মাস একটা ঐক্যমত্য কমিশনের গেছে না, এটা ওই জুলাই সনদের উপরে একটা যে আমি জানতে চাচ্ছি আপনাদের যে দাবি দেওয়া, আপনারা যে আপনাদের জোটের সঙ্গে অনেকে আছে যারা মব ক্রিয়েট করে, যারা জোর করে দাবি দেওয়া জানিয়ে ওকে সরাতে হবে, তাকে সরাতে হবে। আমি তো দেখেছি একমাত্র রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন সাহেব ছাড়া আর মোটামুটি 70-80% চেঞ্জ হয়েছে। এখন তো আপনি কি পুরো প্রশাসন চেঞ্জ করতে চান? তাহলে কিভাবে নিয়োগ প্রক্রিয়া দেবেন? আজকে রিটার্নিং অফিসার কারা হয় বলেন? আজকে ডিসি। তাহলে এটা কারা করছে? তাদের নিয়োগ দেওয়া, তাদেরকে তুমি বরখাস্ত করে নাই, বিভিন্ন জায়গায় তারা আছে, এবং ডিসি কিন্তু রিটার্নিং অফিসার চেঞ্জ করবেন। আচ্ছা তাহলে ঠিক আছে, চেঞ্জ করেন। তাহলে কি এই প্রশাসনের ভিতরে যাদেরকে আপনারা ফ্যাসিস্ট বলছেন তাদের প্রেতাত্মা বসে হচ্ছে, নাকি সরকারের মধ্যে সেই ফ্যাসিস্টের প্রেতাত্মা? সরকারের মধ্যেও কিন্তু ফ্যাসিস্টদের প্রেতাত্মা আছে, সরকারের মধ্যেও আছে, এবং সরকারের বাইরেও আছে। কেন আপনারা আইডেন্টিফাই করে বলছেন না? কেন আপনারা প্রকাশ্যে বলছেন না? কেন লুকোচুরি বলছেন? এটা নিয়ে যদি এইটা এক সময় এটা প্রকাশ পেয়ে যাবে তাদের কাছে। এক সময় কেন? আপনারা আগে থেকে বলেন। আগে তো বলছি 70% লোক এখন। আমি বলছি আপনারা কেন আমাদেরকে বলা আছে 70%, কমপক্ষে 70% ওই আওয়ামী ফ্যাসিস্টদের প্রেতাত্মা বিভিন্ন লেভেলে আপনার। এই মানুষগুলো কি করবেন? আপনি রাতারাতি চেঞ্জ করে দিবেন? না চেঞ্জ না, এদের শুদ্ধি অভিযান করবেন আপনি। যারা এই ধরনের একটা ঘটনা ঘটাইলো তারা যদি এখন ওই সব জায়গায় বসে থাকে, আমি জনরী সাহেবের অ্যান্সারে যাবো, প্রশ্নের অ্যান্সারে। আপনার কাছে আমার যে দুটো প্রশ্ন, সেটা হচ্ছে কি এই 17 মাসে যে এত কিছু দেখলাম, বিচারপতি থেকে শুরু করে প্রশাসনের বা সচিবালয়ে, এই যে এবং পুলিশ প্রশাসনে বিসিএস ক্যাডারদেরও বাদ দেওয়া হয়েছে, হ্যাঁ, পাশ করেছে হুট করে বাদ দিয়ে। পৃথিবীর ইতিহাসে এরকম কোনো নজির নাই। প্রশাসনে রদবদল হয়েছে, স্যাক করা হয়েছে, বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে। তাহলে এইগুলা কি আপনারা কি বলছেন আরো প্রয়োজন? আরো প্রয়োজন না। আমরা যখন ঐক্যমত্য কমিশনের সব দল নিয়ে কথা বলছি, সেখানেই বলছি যে আপনারা নির্বাচনের একটা সংস্কারের কথা ওখানে বলা হয়েছিল। আমরা কিন্তু সেখানে পরিষ্কার বলছি, লেভেল প্লেইং ফিল্ড যদি আমরা তৈরি করতে না পারেন, এই যারা মব সৃষ্টি করছে করতে না পারেন। প্লেইং ফিল্ড বলতে আপনারা বলছেন যেমন জামাতের পক্ষ থেকে বলা হয়েছে বিশেষ একজনকে বিশেষ ব্যবস্থা নিরাপত্তা দেওয়া হচ্ছে, তোমার তারেক রহমানকে উদ্দেশ্য করে বলা হচ্ছে। ওটা একদিকে, ওটা একটা অন্যতম। আর কি হলো যে কাকে বিশেষ নিরাপত্তা দেওয়া হচ্ছে? আপনি মনে করেন মাহমুদুর রহমান মান্না এই দেশের একজন বিজ্ঞ রাজনীতিবিদ, ওনার নমিনেশন উনি ওটাতে আমি আপনার সঙ্গে একমত। আমি সরকারকে ডিফেন্ড করছি না, আমি প্রশাসনকে ডিফেন্ড করছি না। আমি বলছি আপনারা কেন স্পষ্ট করে বলছেন না? কেন ঝেড়ে কাটছেন না? আমরা দাবি জানাইছি। আমরা যখন আপনি দেখছেন বোধহয় আমাদের ওই যে ঐক্যমত্য কমিশনের যে এটা করছি আমরা, সেখানে পরিষ্কার দেখছেন উনি একটা দলের দিকে তাকাই কথা বলতেন, হাঁটু কোমর ভাঙ্গা তারা। আমি পরিষ্কার বলছি না, একটা দল না, তিনটে দলের দিকে তাকিয়ে কথা বলেন প্রধান উপদেষ্টা। বিএনপি, এনসিপি আর না, ওইখানে আমরা যারা গেছিলাম ওই যে ফরেন একাডেমিতে, সেখানে যে আলাপনগর হইলো, একটা দলের দিকে তাকে উনি কি বলে? না একটা দল না, এখানে আমি একটু তিনটে দলের সাথে বলছি। তিনটে দল, এনসিপি, জামাত, এনসিপি, জামাত ও বিএনপি বড় হইলো ওনরা যা বলে। জয়নুল আপনি বলে বলছিলেন। আমি একটা প্রশ্ন ইনক্লুড করে দিই, সেটা হচ্ছে কেন আপনার মনে হচ্ছে এটা কোনো নির্বাচন না? আচ্ছা শুনুন, সেটি হচ্ছে কি আমি নিজে একবার শুরু থেকে বলে আসছি, এই নির্বাচন হবে না, না হওয়ার সম্ভাবনা বেশি, অথবা একটি শক্তি হতে দেবে না, অথবা ডক্টর মোহাম্মদ ইউনূস তার অধীনে কোনো নির্বাচন করতে পারবে না, নিজে পারবে না। আমি তিনটে কথা বলি। তার মানে নির্বাচন নিয়ে আমার এখনো যথেষ্ট সন্দেহ সংশয় রয়েছে। যদিও আবার এই কথা বলতে গেলে যাই না আপনার চ্যানেলে মানে অ্যাটাক হয় কিনা। অ্যাটাক কিংয়ের কথা বলছি আমি, প্রধান উপদেষ্টা প্রেস সচিব মিস্টার শফিকুল আলম, তিনি আবার মঙ্গলবার বলেছেন যে নির্বাচন নিয়ে যারা সন্দেহ সংশয় প্রকাশ করবে তাদেরকে নজরদারিতে রাখা হচ্ছে। নজরদারি মানে কি? গোয়েন্দা নজরদারিতে রাখা হয়েছে। চাল চলন কী অবস্থা, কোথায় কার সঙ্গে যোগাযোগ, অথবা পুলিশ অ্যারেস্ট করবে, বিষয়টা তো এরকম। নজরদারি বলতে তো আমরা এটা বুঝি। এখন যদি অ্যারেস্ট করতে হয় তাহলে আশরাফ ভাইকে অ্যারেস্ট করতে হবে, তার মধ্যে সংশয় আছে। তিনি নিজেই নির্বাচন চাচ্ছেন না,
সংশয় মানে তো নির্বাচন চাওয়া না, না চাওয়া না। না, পাতানো নির্বাচন, আপনারা পাতানো নির্বাচন বলছেন, পাতানো নির্বাচন। পাতানো নির্বাচন একটা ব্যর্থ নির্বাচন, পাতানোও বলি না। এটা এটা একটা বলছে, ব্যর্থ NCP বিগত নেতারা দিনে। বলছে, জামাত বলছে। শুনেন, 23 বছরে 53 বছরের মধ্যে একটা সুষ্ঠু অবাধ গ্রহণযোগ্য নির্বাচন হয় নাই। যেটা হয়েছে এরশাদ সাহেবের পতনের পরে একটা সম্মিলিতভাবে, শাহাবুদ্দিন সাহেব তখন ছিল প্রধান উপদেষ্টা, ওনার নেতৃত্বে একটা ভালো নির্বাচন হয়েছিল যতটুকু, কিন্তু আওয়ামী লীগ বলছে এখানে সূক্ষ্ম কারচুপি হয়েছে, ওটা কিন্তু আওয়ামী লীগ গ্রহণ করে নাই। তারপরে 96 সালে যখন আওয়ামী লীগ আসলো, বিএনপি তখন বললো যে এখানে স্থূল কারচুপি হয়েছে। কাজে স্বাধীনতার পরে কোনো কালে কোনো সময়ে একটা গ্রহণযোগ্য নির্বাচন হয়নি। আপনার কি মনে হয় যে এটি যদি লেভেল প্লেইং ফিল্ড তৈরি হয়, নিরাপত্তা বা আইন শৃঙ্খলা জনিত যে বিষয়গুলো সেগুলো এনশিওর করা হয়, তাহলে গ্রহণযোগ্য নির্বাচন হবে? এবং বিদেশি আধিপত্যবাদ এবং সাম্রাজ্যবাদের চক্রান্ত সেটি বন্ধ করা যায়, সেটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ অংশগ্রহণ হবে? অনেকটাই অবাধ সুষ্ঠু হবে যদি মৌলিক শুনেন, আমি এই জন্যই বলছিলাম, উত্তরটা তার কাছ থেকে নিয়েছি, আমি আশরাফ ভাইয়ের কাছ থেকে নিলাম আপনার প্রশ্নের উত্তর। যদি সবকিছু এনশিওর করা যায় অবাধ নিরপেক্ষ, তাহলে অবাধ নিরপেক্ষ, মানে অবাধ নিরপেক্ষ, হ্যাঁ, তো অবাধ নিরপেক্ষ 2014 হয়েছিল, 2018 হয়েছিল, বিএনপি ছিল না মাঠে, যে যার মাত্র ভোট দিয়ে আসছে, আওয়ামী লীগের লোকজন গেছে, ভোট দিয়ে আসছে, অবাধ হয়েছে। তো এবার আওয়ামী লীগ নাই, এবার অবাধ হবে, বাধা দেওয়ার তো কোনো দরকার নেই, উনি নিজেই বলছেন। তার মানে অংশগ্রহণমূলক হচ্ছে না। আর যেসব বিতর্ক উঠছে, এগুলো উঠবে জানা কথা। আপনাকে আমি আমার নিজের বক্তব্য, রেকর্ডের বক্তব্য যদি 1 মিনিট সময় দেন বাজিয়ে শোনাবো, আরও 8-10 মাস আগে থেকে বলছি যে নির্বাচন হবে না, হতে দেয়া হবে না, অথবা একটা মেকানিজম ইলেকশন হবে। উনি তো বলছি, আশা ভাই বলছেন যে প্রশাসনে এখনো ফ্যাসিস্টদের দোষ, প্রেতাত্মা থাকতেই পারে, কিন্তু যা কিছু রদবদল হয়েছে, যা কিছু মানে নতুন নিয়োগ হয়েছে, আমি তো মনে করি এর মধ্যে 60-70% হচ্ছে জামায়াতের গুন্ডা, যাদের সাথে জোট করেছে বা মঞ্চ করেছে বা নির্বাচনের সমঝোতা করেছে। তাহলে সমস্যা কোথায়? আমি তো মনে করি আর বিএনপি এখানে মাথা মোটার পরিচয় দিচ্ছে রাজনৈতিক দল হিসেবে, কারণ তারা শুধু নির্বাচন নিয়ে আছে। প্রশাসনের রন্ধ্রে যে জামায়াতের লোকজন ঢুকানো হয়েছে, বিএনপিরও কিছু কিছু ঢুকেছে, কিন্তু সংখ্যাগরিষ্ঠতায় জামাতে গিয়ে, তাহলে এই প্রশাসন দিয়ে যদি একটা মেকানিজমে ইলেকশন হয়, আমি তো বিএনপিকে নিয়ে ভয় আছি যে ইলেকশনে বিএনপি সবসময় মানে এই পর্যন্ত বিভিন্নভাবে ফাঁদে পা দিয়েছে, একবার চূড়ান্ত হয়ে ফাঁদে পা দিতে যাচ্ছে কিনা। আর একটা প্রশ্ন, সেটা আপনি বলেছেন যে নির্বাচন বানচাল করার একটা শক্তি হয়তো কাজ করবে, সেই শক্তিটা কারা? জামাত বলে আসছে, এনসিপি বলে আসছে অনেক আগে থেকে, অনেক, যেমন জামাতের আমির আরো 2-3-4 মাস আগে সম্ভবত বলেছেন যে নির্বাচনের আগে যদি গণভোট না দেওয়া হয় আগে, তাহলে নির্বাচনী জেনোসাইড হবে। এই শব্দ দ্বারা উনি কি বোঝাতে চেয়েছেন আপনি আমাকে বলেন তো? সেই গণভোট তো একই দিনে হচ্ছে। যেমন ইসলামী আন্দোলন বাংলাদেশ, আমাদের আশরাফ ভাইয়ের যে দল, তারা বলেছিল পিআর পদ্ধতির সংসদ চালু করতে হবে, সমস্যা করতে হবে। ওনারা বলেছিল আগে সমস্যা করতে হবে, ওনারা বলেছিল স্থানীয় সরকার নির্বাচন করতে হবে আগে। কি হয়েছে? কিছু? আমরাও তো সমস্যা চেয়েছিলাম। আর সংস্কার যে বলে কয়ে আনুষ্ঠানিকভাবে টেবিলে বসে ঘোষণা দিয়ে সমস্যা করতে হবে, এমন তো কোনো কথা নয়। সমস্যা চলমান প্রক্রিয়া। তো এই যে বিষয়গুলো ঘটলো, এই যে মানুষের সঙ্গে প্রতারণা করা হলো, মানুষের ট্যাক্সের টাকা, কোটি কোটি টাকা খরচ করা হলো যে ঐক্য মঞ্চের নামে, কি মঞ্চ, ঐকমত্য কমিশনের নামে, এর জবাবদিহি কে করবে? এবং আমি ছোট্ট একটা এক্সাম্পল দিই, সংবিধান সংস্কার কমিশনের আমাদের মহামান্য চেয়ারম্যান ছিলেন ডক্টর আলী রিয়াজ সাহেব। বাংলাদেশের নামটাও পর্যন্ত বদলানোর প্রস্তাব দিল। কি ছিল? গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, সরকারি নাম যেটা মানে সাংবিধানিক, সেখানে বলা হলো বাংলাদেশ নাগরিকতন্ত্র জনগণতন্ত্রী বাংলাদেশ। আপনি বুঝতে পারছেন মানে মানুষের সঙ্গে কত বড় তামাশা, মানে নাম চেঞ্জ করতে হবে। আচ্ছা, উন্ডা আবার কি বলেছিল? ইসলামী আন্দোলন বাংলাদেশ না, আমরা একটা নতুন নাম দিতে চাই। নতুন নামটা কি? নাগরিকতন্ত্র না, কি বলেছিলেন আপনারা? ওয়েলফেয়ার স্টেট অফ বাংলাদেশ। হ্যাঁ, বাংলাদেশ জনকল্যাণ রাষ্ট্র। কি আসে যায়? এই যেগুলো মানুষের সঙ্গে তামাশা নয়, সময়ের অপচয় নয়, রাষ্ট্রের সময় অপচয় করা হয়নি। ওইখানে বসে তো নাস্তা করা হয়েছে, টাইম ওয়েস্ট করা হয়েছে, মানুষের দৃষ্টি অন্যদিকে সরানো হয়েছে। এগুলো স্রেফ মানুষের সঙ্গে তামাশা করা হয়েছে, মানুষের সঙ্গে বোকা করা হয়েছে, বোকা বানানো হয়েছে। কি হয়েছে আপনি বলুন? এই যে একটা বছর যে ঐক্যমত্য কমিশনের যে বৈঠক, একের পর এক বৈঠক, আউটপুটটা কি? আউটকাম কি হয়েছে? কিছু মানুষের সাথে স্রেফ তামাশা করা হয়েছে না? এই তো চলছে। এই প্রশ্নগুলো নিয়ে একটু আশরাফ আলী আকনের কাছে যেতে চাই। আশরাফ আলী আকন, আসলে মঞ্জুল পানা যে কথাগুলো বলেছেন, আপনারা পিআরের দাবি ছিল, স্থানীয় সরকার নির্বাচনের আগে করার দাবি ছিল, গণভোটের দাবি ছিল, এই তিনটা দাবি হঠাৎ করে আপনারা আবার সেই দাবিগুলো থেকে সরে এসে এখন নির্বাচনে যাচ্ছেন। আমি প্রশ্নটা শেষ করি। নির্বাচনে যাচ্ছেন এবং আপনারা নিজেরাও বলেন যে ঐকমত্য কমিশনে যাওয়া হয়েছে, সেখানে নোট অফ ডিসেন্ট থেকে শুরু করে কোনো কিছু জুলাই সনদের বাস্তবায়ন হয় নাই, এইসবগুলো বলছেন আপনার দল। কিন্তু মঞ্জুল আলম পান্না তিনি বলছেন আপনারা এইসব করে আসলে কি তামাশা করেছেন। এটা তো উনি বলতেই পারে তামাশা। যারা
খেলে না, যারা খেলা খেলে তাদের ফাউল হওয়ার স্বাভাবিক, যারা খেলা দেখে তাদের কোনো ফাউল নাই, তারা তো দর্শক যারা। আপনারা বিভিন্ন দাবি দাওয়া করে শেষ পর্যন্ত নির্বাচনে যাচ্ছেন, একই দিনে গণভোট জি, হচ্ছে, দাবি এই দাবি দাওয়াগুলো তামসা করছেন মঞ্জুর দাবি আলম। দেওয়া এটা হলো একটা গণতান্ত্রিক অধিকার। হুম, হুম। কাজে আমরা যে দাবি করেছি সেই দাবি থেকে আমরা পিছপা হই নাই, দাবি কিন্তু এখন আছে, দাবির ভিত্তিতে দাবি আদায়ের জন্য আমরা সারা দেশে করছি। এবং আমরা যদি এদেশের জনগণ যদি একটা ভিন্ন প্রেক্ষাপট তৈরির জন্যে আমাদেরকে ভোট দেয়, এই 11 দলীয় সমঝোতা ভিত্তিক যে ওয়ান বক্স সিস্টেমের যে নির্বাচন, তারা যদি নির্বাচন হতে পারেন, আমরা ওই যে দাবিগুলো নিয়ে আন্দোলন করছি সেই দাবিগুলো আমরা বাস্তবায়ন করবো। না, আপনার সেই জামায়াত সহ আপনারা যে দাবি দাওয়া দিয়ে বিভিন্ন জনসভা করলেন, মানুষকে ভোগান্তি তৈরি করলেন, মানুষের ভোগান্তি তৈরি ওই যে বললাম প্রশাসন তো নিরপেক্ষ না, সেটা একটা দিকে তাকাই কথা বলছে, একটা দিকে যেমন ওখানে বলছেন ইনুস সাহেব তো তাই বলছে। আজকে ইনুস সাহেব জাতিসংঘে নিয়ে যায় কাকে? বিএনপি, জামাত, এনসিপি। তখন কিন্তু এনসিপি রেজিস্ট্রেশন ছিল না, সারা দেশে তার নেটওয়ার্ক নাই। একটা মিটিং করলে 500 লোক হয় না এখন তাদের দলের নামে, আগে চেতনার নামে হয়েছিল ভিন্ন জিনিস, কিন্তু দলের নামে তখন লোক আসে না। এই দলটা এনসিপি তখন আপনাদের সাথে, এনসিপি তখন আপনাদের সাথে, না, এটা তো আমরা চাবো যে আমাদের সাথে আসুক, কিন্তু ওই সময় যে এনসিপিকে সাথে নিয়ে আপনারা গর্ববোধ করেন না? হ্যাঁ, গর্ববোধ করেন না? না, আমরা তারা তো জুলাই অভ্যুত্থানের সম্মুখ যুদ্ধ। এটা তো আমরা বলি, কিন্তু মাঝখানে ইনুস সাহেবই করলেন। এইটা হলো ইনুস সাহেবের দল, এনসিপিটা তো ইনুস সাহেবের দল। ইনুস সাহেব তো আপনাদের দল এখন, হ্যাঁ, ইনুস সাহেবের দল হলে ইনুস সাহেব তো আমি জানি না আসলে কি তারা এই ধরনের নাটক কেন করতেছে, আমরা আমার জানা তাহলে নাই। যে মানুষটার একটা দল রয়েছে, সেই মানুষটা কিভাবে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হয়, কিভাবে তার অধীনে নির্বাচন এটা তো একটা অনুষ্ঠিত হয়? ব্যতিক্রমধর্মী একটা অবস্থার পরিপ্রেক্ষিতে উনি এখানে ক্ষমতায় আসছেন। আচ্ছা, সজীব ভুঁইয়া কেমনে উপদেষ্টা হইল? তারপরে নাহিদ কেমনে হইল? উপদেষ্টা হওয়ার তো অনেকগুলো কারণ, না, তারা সম্মুখ উপদেষ্টা হইল যোদ্ধা ছিলেন না, ওইটার জন্য না, আপনারাই পাঠিয়েছেন। উনি যখন, না ওটা আমরা পাঠাই না, এটা উনি করছেন। এইটা উনি যখন ফ্রান্সে ছিলেন তখন এই সজীব ভুঁইয়া ইনুস সাহেবের সাথে কথা বলছেন, নাহিদ কথা বলছেন, তারপরে ওই যে মাহফুজুল আলম উনি কথা বলছেন, যারা তার সাথে কথা বলছেন ওখান থেকে যে আমরা আসা প্রয়োজন, জাতি আপনাকে চায়, এই কথা বলার পরে যারা কথা বলছে উনি তাদেরকে প্রতিষ্ঠান এসে ওখান থেকে এই তিনজন সজীব ভুঁইয়া একটা ছাত্র মানুষ, তাকে উপদেষ্টা বানানো। এখানে হলো বয়সের তো একটা সীমারেখা থাকা দরকার। এখানে কিছু আছে অতি বৃদ্ধ, এই কিছু আছে অতি বৃদ্ধ, আর কিছু আছে একটা অল্প বয়স্ক, যার কারণে ওনার প্রশাসনরা যেভাবে আপনার একটা শক্ত অবস্থানে ভিতরে থাকা, এই যে সেটা সম্ভব হয়নি। একটা প্রশ্ন, যেহেতু আপনার একটা সমঝোতার জোট আছে জামায়াতের সাথে আপনাদের দীর্ঘদিনের বৈরিতা ছিল, এটা তো আপনারা নিজেরাও স্বীকার করেন, বিভিন্ন আপনাদের আদর্শ বা ইসলামী সুন্নাহ বা যেটা বলেন, নির্বাচন সামনে রেখে যে সমঝোতা হলো, এখন এই সমঝোতার মাধ্যমে আপনারা তাদের সাথে, জামাতের সাথে থেকে আপনাদের যে উদ্দেশ্য, সেই উদ্দেশ্যটা কতটা সফল হয়েছে? আমরা চাইতেছি যে গণঅভ্যুত্থানের যে 3টা মৌলিক আপনার লক্ষ্য ছিল, একটা হলো আপনার প্রথম ছিল হলো সংস্কার, বিচার এবং হলো সুষ্ঠু নির্বাচন, 3টা। এই লক্ষ্যকে সামনে রাখা আমরা জামাতের সাথে জোট করেছি। জামাতের দল, তাদের নীতি আদর্শ তাদের, আমাদেরটা আমাদের, ওইটা যার যার সে থাকবে। কিন্তু আগামী নির্বাচনে এই 3টি মৌলিক, আপনি বিএনপি তো সংস্কারই চায় না, বিএনপি তো সংস্কার চাই নাই, সে বলছে যে আমরা সব পাল্টাই দেবো। এবং দেখেন মৌলিক প্রশ্নে যেগুলো সংস্কারের প্রস্তাব আছে সব জায়গায় কিন্তু নোট অফ ডিসেন্ট দিয়ে রাখছে তারা, ঠিক না? এবং তারা বলে এই গণঅভ্যুত্থানের সাথে আমরা সরাসরি জড়িত নই, এটা ছাত্ররা করেছে, আমরা করি নাই, এটা তো উনি বলেন। এবং যারা এই প্রায় 1,500 মানুষকে হত্যা করলো নির্মমভাবে, 1,000 মানুষকে পঙ্গু বানাইলো, উনি তাদের সমস্ত কেস মামলা উনি করে দেবেন, কি বলে উনি উঠেই ফেলবেন, তাদের কেস মামলা থাকবে না। তারপরে ভারতের সাথে এই যে আওয়ামী লীগ যে চুক্তিগুলো করলো ভারতের সাথে, অনৈতিক অসম যে চুক্তিগুলো করলো, এই চুক্তিগুলো কী হবে এ নিয়ে তারা কোনো কথা বলে না। তো তাই না, আজকের গণঅভ্যুত্থানের পরে একটা দাবি হচ্ছিল আপনার এর পদত্যাগ, সুপ্পু সাহেবের পদত্যাগ। এইটা কিন্তু তাদের কারণে এইটা হইল না, যে হাসিনার একজন পাতাটা, বলতে গেলে পাতাটা একজন ব্যক্তি, সে ওখানে। কিন্তু আশরাফ আলী, এখন আপনাকে একটা প্রশ্ন, যেহেতু এত সমালোচনা করছেন বিএনপির, কিন্তু আমরা দেখলাম আপনাদের নায়েবে আমির মুফতি ফয়জুল করিম সহ আপনারা কয়েকজন বিএনপির অফিসে গেলেন, দেখা করলেন, তাদের সাথে হাত মেলালেন, আতর উপহার দিলেন। এটা হলো মানবিক কারণ। এই জন্যে দেখলেন একটা বয়োজ্যেষ্ঠ একজন নেত্রী উনি ইন্তেকাল করেছেন, সমবেদনা জানানোর জন্যই আমরা সেখানে গেছি। কেউ কেউ বলছেন জামাতের সাথে আপনাদের দূরত্ব তৈরি হয়েছে, সে কারণে এই সম্পর্কটা আবার বিএনপির সাথে করতে চান। এইটার কোনো রাজনৈতিক কোনো কেউ কেউ বলছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে, সামাজিক যোগাযোগ অনেক কিছুই অনেকে বলে, হ্যাঁ, বলার জন্য বলা, কম লেখার জন্য লেখা, করার জন্য করার জন্য। কারণ আসন ভাগাভাগি নিয়ে আপনাদের সাথে একটা দূরত্ব তৈরি হয়েছে জামাতের সাথে। না, এটা তো মারাত্মক কিছু না, এটা আবার সমঝোতার একেবারে সমঝোতা হয়ে যাবে।
হ্যাঁ। জামাত আপনাদেরকে 35টা আসন দিতে চায়। না, এইটা ভুল মেসেজ, এটা ভুল মেসেজ, এটা কিছু না, এটা মিডিয়ার একটা বানানো, এটা না। কারণ জামাত তো দেওয়ার কেউ নাই, এখানে তো নির্বাচন সমঝোতা, আপনার কয়টা আছে সক্ষমতা, ওনার কয়টা, আমার কয়টা, পারস্পরিক বসে আমরা আলোচনা করবো কে কারে দেয়, এটা তো জোট না। কেউ কেউ বলছেন জামাত মোড়লগিরি করছেন। না, মোরাল তো হয়তো মানে করতেই পারে সে যদি এটা তাদের, কারণ জামাত তো আওয়ামী লীগ বিএনপির সাথে জোট করিয়ে আইছে, এই জন্য তাদের ওই যেমন আওয়ামী লীগ বিএনপি তার সাথে মোড়লগিরি করছে, এই অবস্থা তাদের থাকতেও পারে। এই কাজে এই যে জনগণ এটা গ্রহণ করবে না, তাদের মোড়লগিরিটাকে এখনো জনগণ গ্রহণ করতেছে না। আপনারা গ্রহণ করেন কিনা? না, আমরাও করবো কেন, এখানে মোড়লের কোনো জায়গা নাই, জি, এখানে ধন্যবাদ। আমি একটু যাই, মোড়লের কোনো জায়গা নাই, এটা নির্বাচনী সমঝোতা। জি। এখানে হলো যে দল প্রার্থী যেখানে জিতবে জিতবে, তাকেই দেবো, তাকে দেব। তাকেই দেবো, এখানে মোড়লগিরি করার কিছু নাই, কেউ কিছু নাই। ধন্যবাদ। ঠিক তো? মঞ্জু